নমস্কার, আমি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, বিটিসি নিউজ বাংলাদেশের ভারতের বিশেষ প্রতিনিধি। আপনারা জানেন 23 থেকে 27 এই 5 দিন এপার ওপার 2021 কবিতা উৎসব অনুষ্ঠিত হলো। আজকে 27 তারিখ, অর্থাৎ অদ্য শেষ রজনী। এই উৎসবের কবিতাকে নিয়ে মাতার যে উৎসব, তার আজকে শেষ দিন এবং শেষ দিনেও প্রেক্ষাগৃহ ভরে উঠেছে। এবং শেষ দিন শুধু তাই নয়, দুবেলা ধরে, মানে সকালবেলা একবার 12টা থেকে অনুষ্ঠান ছিল, আবার বিকেলবেলা 5টা থেকে অনুষ্ঠান। কবিতা পাঠ এবং আবৃত্তিতে ভরে উঠেছে প্রেক্ষাগৃহ। মানুষের ঢল নেমেছে এবং মানুষের এতটাই ঢল নেমেছে যে কর্তৃপক্ষকে, এই যে প্রেক্ষাগৃহের যারা কর্তৃপক্ষ, নন্দনের যারা বা রবীন্দ্র সদনের যারা কর্তৃপক্ষ রয়েছে, তাদেরকে এসে দরজা খুলে দিতে হয়েছে যাতে এত মানুষজনের জন্য কোনো অসুবিধা না হয়। এবং আজকেই কবিতা পড়েই তাদেরকে বেরিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, কারণ প্রচুর মানুষ একসাথে হয়ে গেলে কোভিড বিধি মানা যাবে না। সেই জন্য এই কোভিড বিধি মানার জন্য আজকে এইসব নিয়ম কানুনগুলো হয়েছে। তাহলেই বুঝতে পাচ্ছেন এই ভিড়ের মধ্যে দিয়ে আপনারা বুঝতে পাচ্ছেন যে কবিতা উৎসব কিভাবে জমজমাট হয়েছিল। আপনাদেরকে নিয়ে যাব প্রেক্ষাগৃহের ভেতরে, দেখবেন আপনারা কিভাবে কবিতা উৎসবে মানুষজনের ভিড়, এবং তার সাথে আজকে একটা ভীষণ ভালো আলোচনা রয়েছে, সেই আলোচনারও কিছুটা অংশ শোনানোর চেষ্টা করব। আমার সাথে পেয়ে গেছি এই এপার ওপার 2021 কবিতা উৎসব। এই যে 23 থেকে 27 5 দিন ধরে কন্টিনিউ যে এত কবিরা কবিতা পড়লেন, বাচিক শিল্পীরা আবৃত্তি পরিবেশন করলেন, প্রায় 487 জন কবিতা পড়েছেন এবং আবৃত্তি পরিবেশন করেছেন। তো সেই কবিতা উৎসবের আগেও ওনার সাথে পরিচয় হয়েছে আপনাদের। চেয়ারপারসন, কবি, রাজনীতিবিদ এবং সমাজসেবী শ্রী পিনাকি রায়কে আমি সাথে পেয়ে গেছি। দাদা, কেমন আছো? আছি, খুব ভালো বলবো না যতক্ষণ না এই কবিতা অনুষ্ঠান শেষ করতে পারছি ঠিকঠাক মতো। মানে অনেকটা আর কি বাড়ির বিয়ের ছেলে বলো মেয়ে বলো সেরকম একটা ব্যাপার। সেটা যতক্ষণ শেষ করতে অ্যাজ এ গার্জেন চেয়ারম্যান ততক্ষণ আমার শান্তি নেই। আমি মানসিকভাবে আনন্দেই আছি, যদিও আমাদের 4 দিন, প্র্যাকটিক্যালি 6 দিন কেটে গেছে, শেষ সেশন চলছে। এই শেষ সেশনটা ভালোভাবে বুঝতে গেলে আমি সবচেয়ে শান্তি। বুঝতে পারছি আজ দশমী, কবিতা উৎসবের দশমী। আজ সেই করুণ সুর বাজছে যে সব শেষ হতে চলেছে, কিন্তু সেই আশা নিয়ে বাঁচা আবার আসছে বছর হবে। দাদা, জিজ্ঞেস করবো যে এই কবিতা উৎসবে আজকে শুনলাম 487 জন কবিতা এবং আবৃত্তি পরিবেশন করেছে। তো তোমার কি মনে হলো, আগের বছর থেকে এই কবিতা উৎসবের আয়োজন কি আরো বড় করে করতে হয়েছে? আরো বেশি সংখ্যক মানুষ এসছেন বা কবি আবৃত্তি শিল্পী এসছেন? হ্যাঁ, আরো বেশি সংখ্যক এটা, কারণ শুরু হয়েছিল প্রায় 125 জন দিয়ে প্রথম বছর, তারপর আস্তে ধীরে বাড়তে গত বছর 400, এবার 480, প্রায় 500 কাছাকাছি। তার মধ্যে যেটা ধরা হয়নি সেটা হচ্ছে আলোচক, গেস্ট, প্রত্যেক দিন গেস্ট, উদ্বোধনে অনেক গেস্ট, আজকেও তাই। শেষ দিনেও 5-6 জন গেস্ট আলোচকরা আছে। আজকে কর্পোরেট লেভেল নিয়ে আলোচনা, মানে কর্পোরেট গুরুরা এসছেন আলোচনা করতে। এদেরকে বাদ ধরলে 500 পেরিয়ে গেছে টোটাল সামগ্রিকভাবে। স্বাভাবিকভাবেই এটা বহরে অনেকটাই বেড়ে গেছে। অন্য কোভিড পিরিয়ডের মধ্যে আমরা এটা সংখ্যাটা বাড়িয়ে নিয়ে যেতে পেরেছি, এটাই আমাদের সাকসেস। হ্যাঁ, দুটো অসম্ভব ভালো আলোচনা ছিল, যেটা খুবই হাটকে যাকে বলা হয়, একদমই তথাগত যেসব আলোচনা হয় তার থেকে একদম সরে গিয়ে দুটো আলোচনা দুটো কি ছিল একবার তুমি বলে দাও। হ্যাঁ, একটা ছিল গল্পকার থেকে ঔপন্যাসিক, না ঔপন্যাসিক থেকে গল্পকার, এটা নিয়ে একটা ছিল বিতর্কের ধরনের। আর আজকে যেটা আছে, কর্পোরেট সংস্কৃতি সাথে সাহিত্য সংস্কৃতির কি কোনো বিরোধ আছে?
এটা নিয়ে অনেক রকম প্রশ্ন আছে, মানে আজকালকার দিনে কর্পোরেট কাজগুলো যেমন সকালবেলা থেকে শুরু হচ্ছে, অনেক রাত পর্যন্ত শুরু হচ্ছে, সামাজিক অনেক ঘটনা ঘটে যাচ্ছে এটাকে কেন্দ্র করে। তার মধ্যে সাহিত্য রচনা, কবিতা পাঠ, কে শুনবে, কে লিখবে, কে করবে, কে ভাববে, এই যে অনেকে ভাবছে এটা বিরোধ, এটা কি আদৌ বিরোধ আছে, না তারা আমাদের প্যাট্রোনাইজ হিসাব করে, নাকি না তখন সেখানকার ছেলে মেয়েরাও প্রচুর কবিতা গল্প উপন্যাস লিখছে, হ্যাঁ সময় বের করে লিখছে। এই ব্যাপারটা নিয়ে একটা বিতর্ক এবং আলোচনা আছে, এবং যারা এসছেন তারা প্রত্যেকে কর্পোরেট জগতের একটা পাইনি। আচ্ছা, মানে জীবন এবং জীবিকার সাথে দৌড়াতে দৌড়াতে মানুষ কি সাহিত্যকে ভুলে গেল, না জীবন এবং জীবিকার সাথে সাথে সাহিত্য সারা জীবন বেঁচে থাকবে, এরকম একটা চিন্তা ভাবনা থেকে করা কি? একদম একদম এরকম একটা চিন্তা ভাবনা থেকে করা, এবং এই যে ই বুক বেরোচ্ছে, ম্যাগাজিন বেরোচ্ছে, সেটা নিয়েও আলোচনা হবে। এটা তো ওটার সাথে তো ওই ডিজিটাল মিডিয়ার যুক্ত, সেই ডিজিটাল মিডিয়ার নাকি এই যে বই, সে বইটা চলবে, এটার ভবিষ্যৎ কতটা, খবরের কাগজের মানে নিউজ পেপারের এটা কতটা, নাকি না শুধু ডিজিটাল মিডিয়ার মধ্যে দিয়ে পড়ে আনন্দ পাচ্ছে, এই সামগ্রিক ব্যাপারটা আমার মনে হয় আলোচকরা আলোচনার মধ্যে নিয়ে আসবে। এটা আমার ধারণা। হ্যাঁ, এটা তো ডিপেন্ড করছে যিনি এটাকে অ্যাঙ্কারিং করবেন তার উপরে, দেখা যাক আলোচনাটা কোন দিকে যাবে। হ্যাঁ, অবশ্যই। এবং আমাদের একটা যদি সামগ্রিক একটা ধারণা এই কবিতা উৎসবের ছবি থেকে আমরা নিতে চাই, তাহলে তো বলবো কবিতা আর সাহিত্য কোনোভাবেই নেগলেক্টেড হচ্ছে না, অবহেলিত হচ্ছে না। যদি তাই হতো তাহলে 487 জন কবি এবং আবৃত্তিকার এই অনুষ্ঠানে আসতেন না। এবং এটা অবশ্যই ঠিক যে এই যে 487 জন কবি এবং আবৃত্তিকার অনুষ্ঠানে আসলেন, তাদের অবশ্যই একটা সামাজিক জীবন আছে এবং তাদের একটা জীবিকারও জীবন আছে। তো সেই জীবিকার জীবনকে তারা কিন্তু মেনটেন করেই আজকে তাদের যে সময় দেওয়া হয়েছে সেই নির্ণীত সময়ে তারা কিন্তু উপস্থিত থেকেছেন। সুতরাং কোনোভাবেই জীবিকা যে এই কবিতা বা আবৃত্তি বা সাহিত্য বা কবিতা এগুলোকে যে দমিত করতে পারে সেটা কিন্তু নয়, তাই না? একদমই পরিষ্কার, সেটা নয়। শুধু আবৃত্তি কবিতা এই জগতের, তার মধ্যে অনেক কর্পোরেট জগতের লোকজন ছিল, আমি জানি, তাদেরকে চিনি ভালো করে। অধ্যাপক ডাক্তাররা তো ছাড়ুন, আছেই তারা। এছাড়া যারা সত্যি কথা আজকে আলোচনাটা করতে এসছে, তারাও দেখো সময় বের করে এই আলোচনাটা করতে এসছে, তাদের এই সময়টাকে নিয়ে, এবং অনেকক্ষণ থেকে এসে তারা বসে আছে আলোচনাটা করবে। সময়টা একটু পিছিয়ে গেছে বিভিন্ন কারণে, তো স্বাভাবিকভাবেই, এবং তারা ভালোবেসে এসছে এবং তারা এটাকে উৎসাহিত করতে চায় বলেই এসছে বলে আমি মনে করি। দেখা যাক কী বলেন তারা। এবার এই অনুষ্ঠান সম্পর্কে একটু জিজ্ঞেস করব কিছু প্রশ্ন। সেটা হচ্ছে, প্রথমেই আমার যেটা মনে হচ্ছে যে এই যে উৎসবে তোমরা বিভিন্ন কবিতা শুনলে, বিভিন্ন আবৃত্তিকারের আবৃত্তি শুনলে, তার মধ্যে থেকে অনেকজনের ওপর তোমাদের নজর নিশ্চয়ই গেছে, তাদের কবিতা শুনে, তাদের আবৃত্তি শুনে। এবার তাদের ভবিষ্যৎ নিয়ে তোমরা কি কিছু ভাবছো? আমরা তো সারা বছর ধরে এপার ওপার থেকে আরম্ভ করে এপার ওপারের সহযোগী যে সমস্ত সংস্থাগুলো আছে, প্রত্যেকের নামে সারা বছর ধরে আমাদের অনুষ্ঠান হয়। কোভিডের জন্য আমরা করে উঠতে পারছি না, শুধু অনুষ্ঠান করে তার সঙ্গে লিটল ম্যাগাজিনগুলো তৈরি হয়, এবং কমার্শিয়াল ম্যাগাজিনকে রীতিমতো টেক্কা দিতে পারে, তার থেকে বড় বড় ভালো ভালো ম্যাগাজিন তৈরি হয় এই সংস্থার সংগঠনগুলো। এবং যারা কবিতা পাঠ করে গেলেন, যারা আবৃত্তি পরিবেশন করেন, তারাও এই সমস্ত জায়গায় লেখেন, বিভিন্ন রকম আর্টিকেল লেখেন, কবিতা লেখেন। স্বাভাবিকভাবেই তাদেরকে আমরা তুলে আনছি। এবং আমি তো যতটুকু কবিতা শুনেছি, বেশ কিছু কবিতা ভালো, আবৃত্তি শিল্পী তো বেশ কিছু ভালো, এবং তারা অদ্ভুত সুন্দরভাবে আবৃত্তি পরিবেশন করছেন। আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠানগুলো তাদেরকে যত জায়গা দিতে পারবো তরুণ প্রজন্মকে, 80% থেকে 90% এবারকার অনুষ্ঠানে এই 500-র মধ্যে 400-র অভাব একদম তরুণ প্রজন্মের লেখকরা, কবিরা জয়েন করেছেন, আবৃত্তি শিল্পীরা জয়েন করেছেন। এই তরুণ কথাটার মধ্যে একটা বিশাল ডিলেমা আছে, একটা দ্বন্দ্ব আছে। তরুণ বলতে কাদের বোঝানো হচ্ছে? তারা বয়সে তরুণ না লেখালেখিতে তরুণ? হ্যাঁ, লেখালেখিতে বয়সে তরুণ না, বয়সে তরুণ যেমন আছে তার সঙ্গে লেখালেখিতেও তরুণ। দেখা গেছে অনেকেই লিখতে আসেন অনেক বেশি বয়সে, তারা সেই অর্থে তরুণ। আর যারা অল্প বয়স তারা তো তরুণই। সেই দুটোকে মিলেই তরুণ প্রজন্মের লেখক আবৃত্তি শিল্পী, পারফর্মার বলা হচ্ছে।
আশা করি যারা তোমাদের নজর কাড়লো তাদের উপর তোমাদের প্রজেকশন থাকবে, তাদের আরও কিছু বেটারমেন্ট, আরও কিছু ভবিষ্যৎ, আরও কিছু উন্নতির কথা তোমরা ভাববে এই মঞ্চ থেকে। এবং যারা এই মঞ্চের সঙ্গে সংযুক্ত আছে, সংযুক্ত ছিল, তারা এই মঞ্চ ছাড়াও আরও অনেক জায়গায় তাদেরকে প্রজেক্ট করবার চিন্তা ভাবনা করবে এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবে। কারণ এক অর্থে বলা যায় তোমাদেরকেই এই কবিতা বা সাহিত্যের প্রাঙ্গণে অভিভাবক বলে, তো অভিভাবকরাই হাত ধরে টেনে তোলে এবং হাঁটি হাঁটি পায়ে, গুটি গুটি পায়ে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। সেরকমই তোমাদের পদক্ষেপটা হবে, তোমাদের যেটা দায়িত্ব সেটা হবে। হ্যাঁ, এটা একদম তুমি সঠিক কথাই বলেছো, কিন্তু আমার একটা দুঃখ আছে, আসলে কবিতা বলে এবার কবিতা লেখার পর সেটা বই হওয়ার পর প্রকাশক পাওয়া যায় না, কবিতা বলে টাকা পাওয়া যায় না, ভালো আবৃত্তি করেও তারা টাকা পাওয়া যায় না। দু একজনের ক্ষেত্রে এক্সেপশন তো হচ্ছে একটা ফিনোমেনা নয়, ফিনোমেনাটা হচ্ছে বরঞ্চ কবিতা অনেক কিছু নিয়ে নেয়, রক্ত ঘাম সব কিছু, টাকা পয়সা সমস্ত তার সময়, পরিবার সব কিছু চিন্তাই করে নেয়, বিনিময়ে কিছুই প্র্যাকটিক্যালি দেয় না, মানে যত সামান্য দেয়। ঠিক আছে, তো এইটাকে মানুষের কাছে আরও পৌঁছে, নিশ্চয়ই আমাদেরই দোষ আছে, কবিদের দোষ আছে মনে হয় আমার, কবিরা সেভাবে পৌঁছতে পারছে না, আবৃত্তি শিল্পীদেরও দোষ আছে হয়তো, তারা পৌঁছতে পারছে না। এটাকে ভালোভাবে দেখা এবং এই অনুষ্ঠান করতে করতেই, এই আলোচনা করতে করতেই এগুলো রাস্তা বেরিয়ে আসবে। সময় তো কবিতাকে শিল্প হিসাবে ধরাই হতো, এখন কবিতাটা আর্ট ফর্ম এসে গেছে, হিসাবে চলে এসছে। এত কবিতা ছড়াছড়ির ব্যাপারটা ছিল না, কিন্তু এখন প্রচুর এইভাবে আসছে, মানুষ আসছে শুধু টাকার লোভেতে। এখন সব কিছুতেই টাকা মানিয়ে যাচ্ছে মাস্টার অফ দি সোসাইটি। সেখানে কবিতার মধ্যে যারা রয়েছে তারা এটাকে সত্যের বিপরীতে হাঁটছে, এটাই তো একটা বড় একদম একদম। আশা করব এই যে একটা ছোট্ট খুঁত রয়ে গেছে, যে যারা কবিতা লিখতে আসে তারা কোনো পারিশ্রমিক পায় না, সেটাও তোমাদের আন্দোলনের মধ্যে দিয়ে, কবিতাকে নিয়ে এভাবে এগিয়ে যাওয়ার মধ্যে দিয়ে হয়তো আগামী দিনে সেই সলিউশনটা, সেই সমাধানটাও বেরিয়ে আসবে। একদম, আমি আশা করি সেটা আসবে। সরকার এগিয়ে এসছে, বর্তমান যে আমাদের পশ্চিমবঙ্গে যে সরকার আছে সেই সরকার এই তো কিছুদিন আগে কবিদেরকে সাহায্য করলো, তাদেরকে ইন্স্যুরেন্সের মধ্যে এনেছে। তারপরে আমি যখন লিটল ম্যাগাজিন মেলাতে, শুধু লিটল ম্যাগাজিন ছিল, আর পরবর্তীকালে কবিতা উৎসব, তো সেখানে আমি যখন অংশগ্রহণ করেছি 300 টাকা 200 টাকা করে, 200 টাকা করেও পেয়েছি, এখন সেটা 2000 টাকা হয়েছে। হ্যাঁ, কবিতা পাঠ করলে সরকার যতটুকু পাচ্ছে তার ক্ষমতার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে তো এগিয়ে আসছে। কবিতা একাডেমি হয়েছে, পৃথিবীতে একটি কবিতা একাডেমি আছে, আর এই পশ্চিমবঙ্গে সে কবিতা একাডেমি হয়েছে। এটা তো আমি হ্যাটস অফ টু দি বর্তমান সরকারকে, পশ্চিমবঙ্গে সর্বতোভাবে আমি সর্বান্তকরণে এই মঞ্চের এবং তোমরা যে মঞ্চের অভিভাবক হবে বর্তমানে বা ভবিষ্যতে হবে, সেই মঞ্চের অগ্রগতি কামনা করি। কারণ তোমাদের হাত ধরেই নবীন প্রজন্ম, তরুণ প্রজন্ম এবং যারা নতুন লিখতে এসছে, নতুন আবৃত্তি করতে এসছে, তারা এগিয়ে যাবে। বিটিসি নিউজের পক্ষ থেকে রইল তোমাদেরকে অনেক শুভেচ্ছা। ধন্যবাদ রাজশ্রী। বিটিসি নিউজেরও আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করে কামনা করে আমি শেষ করছি। এপার ওপার উৎসব 5 দিন ব্যাপী উৎসবের আজকে অন্তিম দিন। আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের সমাপ্তি আয়োজন, যেটা 2017 সালে শুরু হয়েছিল। অন্তিম দিন বলা যায়, দ্বিতীয় পর্ব, আজকে অন্তিম দিনের দ্বিতীয় পর্ব, সেই বেলা 12টা থেকে শুরু হয়েছে। আমাদের মাঝে গুণী উপস্থিত রয়েছে, গুণী ব্যক্তিত্বরা, তাদের কথা শুনবো। কারণ এখনো প্রচুর মানুষ, প্রচুর বাচিক শিল্পী এবং কবিরা রয়েছেন। বই পড়ে কাটাতেই ভালোবাসি, লেখালেখিটা বেশ চাপের, অনেক ভাবতে হয়, আবার হাত দিয়ে লিখতে হয়, অনেক ঝামেলা। তো অনেক গুণী মানুষরা আছেন, তাদের লেখা পড়বো। সুতরাং সাহিত্যিক নই, গল্পকার বলা গেলেও যেতে পারে। মুখোশের আড়ালে আর দিন কাটানো যাচ্ছে না। আপনাদের এই ঝলমলে হাসি মুখগুলো দেখতে ভালো লাগছে। তাতে আমি ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না, রবীন্দ্রনাথ বলে গেছেন। আমরাও সেই আশাতেই বেঁচে আছি। আমরা যে বেঁচে আছি, শেষ পর্যন্ত যে আপনাদের সঙ্গে দেখা হলো এই 2 বছর পরে, এটাও তো ভাবতে পারিনি।
কত লোকের মধ্যে চলে গেছে। আমাদের বাংলা সাহিত্যের যারা মহিরু, যারা আমাদের বিবেক ছিলেন, তারা চলে গেছেন। আরেক সৌরভ তার টিম নিয়ে, এবং তার সঙ্গে রিজুরেখ আমার অত্যন্ত প্রিয়, পিনাকি বাবু, সবাইকে নিয়ে এই এপার ওপার উৎসব করছে দুই বাংলার মানুষকে নিয়ে, যেখানে আগামী বইমেলার ফোকাল থিম কান্ট্রি বাংলাদেশ, সেখানে বাংলাদেশের বিরাট অংশগ্রহণ থাকছে। তারা সবসময় চান শেষের দিকে কথা বলতে, কারণ তিনি আলটিমেটাম। আর কবিতার মঞ্চে মনে হয় যে সবার আগে কথা বলা ভালো, কারণ দাদাও সবকিছু বলে দিচ্ছেন, দিদিও সবকিছু বলেছেন। তারপরে আমি দাদার সঙ্গে তাল মিলে শুধু বলবো, মাজাবের কথা বলছেন, সিনিকদা বাউলের সঙ্গে কথা বলছেন। এটা সত্য, যখন প্রাণেশের ফেসবুক আইডিতে ওরা লাইভে গেল, তো তখন লাইভ দেখলাম, কথা বললাম। তারপরে আমি ইনবক্সে পার্সোনালি বললাম যে কিছু বললি না, তো বলতেছে দাদা বিষয়গত সমস্যা, অনেক সমস্যা। আসলে অদৃশ্য দানব করোনা কার কি হয়েছে জানি না, তবে আমার জীবন থেকে অনেকটা পিছিয়ে গিয়েছে। কারণ একটা জিনিস আমি লক্ষ্য করে দেখছিলাম যে সাহিত্যের কথা বললে লোকজনের মুখটা ঠিক থাকে, আর রাজনীতির কথা বললে একটু মুখে ভাঁজ করতে শুরু করে। এবং মজাটা হলো যে আমার কাজকর্ম যেখানে সারা জীবনে, সেখানে বোধহয় রাজনীতির থেকে সাহিত্যটা একটু এগিয়ে আছে। আমি সারা জীবন এশিয়াটিক সোসাইটিতে প্রকাশনা বিভাগের প্রধান হিসাবে, অনেক সময় গন্ডগোল হয়ে যায়, তো এশিয়াটিক সোসাইটিরও এরকম একটা গন্ডগোল হয়েছিল, তো আমি প্রকাশনা বিভাগের প্রধান হিসাবেই কাজ করেছি। ফলে আমি ওই আপনারা যদি বলেন সাহিত্যের সঙ্গে একটু আধটু যুক্ত আছি বহুদিন ধরে। আমার প্রথম লেখা কিশোর ভারতীতে বেরোয় 1971 সালে। তখন আমি নেহাতি খুবই অল্প বয়স, একেবারে বাচ্চা বললেই হয়। তো আজকেও যে লেখার জন্যে আজকে এসে আমি ত্রিদীপ চট্টোপাধ্যায়কে অনুরোধ করছি যে আর একটা দিন সময় দাও, দুটো দিন সময় দাও, সেটাও কিশোর ভারতীর জন্য নয়, পত্র ভারতীর জন্য। এবং এই জন্য বিষয়টা নিয়ে একটু বলা আপনাদের 1 সেকেন্ড দরকার। সেটা হচ্ছে এই যে এই মুহূর্তে যে কাজটি করছি সেটা হলো ভারতবর্ষে, প্রাচীন ভারতে গ্রিক ঐতিহাসিকরা ভারতের কি কি বিবরণ তারা দিয়ে গেছেন, তার কোনো বাংলা কোনো কিছু, ভারতীয় কোনো ভাষায় কোনো কিছু লেখা নেই। তো ফলে এই লেখাটি লিখতে গিয়ে আপনারা বুঝতেই পাচ্ছেন পড়াশোনাটা প্রচুর লেগেছে। হয়তো যারা করার ছিল তারা করেন না বলেই বা করছেন না বলেই আমাদের হাতে পড়েছে, এবং আমরা যা হওয়া একটা কিছু করছি। আপনারা দেখলে বুঝবেন যে কতটা তার প্রতি আমরা সম্মান জানাতে পেরেছি। কিন্তু এটা ঠিক যে ভারতবর্ষে এই কাজ এখনো পর্যন্ত হয়নি। তাঁর বোন পদ্মার সঙ্গে ছিল আমার বাল্য প্রেম। আমার দিলদরিয়া শৌখিন ছোট মামার সঙ্গে দার্জিলিংয়ের কি মিল। বৃক্ষ বোঝে বোঝে ধীর হাওয়া, মানুষের নির্জনতা ভেঙে সে কখন উড়ে গেছে, মানুষ কি মনে রাখে তার কথা? সভ্যতার হিসাব রাখে না কখনো, নদী জন্ম বড়ই এলোমেলো অথবা সরল, তবুও আমায় নদী করে দাও হে ঈশ্বর। সুচিরা সরকার, মাফ করবেন, আবৃত্তিতে। কবিতার নাম বনসাই। মাটি আঁকড়ে থাকা মহিরুহের মতো বাঁচো হে, মাটি আঁকড়ে থাকা মহিরুহের মতো বাঁচো, ছায়া দাও প্রাণ বায়ু দাও, আর যাতে আঁকড়ে বেঁচে আছো প্রতিদিন তার একটু একটু করে ক্ষয়ে যাওয়াটাকে আটকাও। আমি দেখে নেব মধুমিতা ঘোষ। মন গর্ভ। প্রতিদিন শুধু মিনিট খানেকের জন্য আমি আর আমার আবিত্তের বিবেক মুখোমুখি বসে স্নান ঘরে। চৌধুরী।
এ চরাচর জুড়ে বিছানো বালির চর, খচখচ সারা বেলা, কান্নায় ধুই বিগত পাপবোধ আর সম্মোহন, তবু কোল ঘেঁষে বসে মিনিমুখ। আমি শেষ করি, তারপর জলসার ফোটাবে জীবন। খ্যাতিমান সব্বার পাঠ শেষ হয়ে গেছে, শ্রুত কীর্তি কেউ বাকি নেই। সভাপতি ইত্যাদি ব্যস্ততা খুঁজে চলে গেছেন আগেই, শুধু বিরক্ত ঘোষক আর আমি রয়ে গেছি। আজকে আমাদের এই যে আলোচনা সভা, এই আলোচনা সভার সাবজেক্ট হচ্ছে কর্পোরেট সংস্কৃতি ও বাংলা সাহিত্য সংস্কৃতির মধ্যে কি কোনো বিরোধ আছে। চট্টগ্রাম কবিতা উৎসবে দেখেছি রাত্রিবেলা 11টা বেজে গেছে, বিশাল বড় মাঠ, সামনে শয়ে শয়ে লোক, কবিরা কবিতা পাঠ করছে, হাততালির ঝড় উঠছে, সকলে বসে রয়েছে কবিতা পাঠ শোনার জন্য বাংলা কবিতার টানে। আমি এইখান থেকেই একদম শুরুতেই মাননীয় শ্রী দেবপ্রসাদ রায়ের কাছে যেতে চাই। কর্পোরেট সংস্কৃতি ও বাংলা সাহিত্য সংস্কৃতির মধ্যে কি সত্যি কোনো বিরোধ আছে? সেখানকার স্টিল প্ল্যান্টও আমি ছিলাম। উনি সঞ্চালক মশাই যেটা বলছেন সেটা বলতে গিয়ে আমি সেটা সূত্র ধরে বলি, একটা অদ্ভুত ব্যাপার, মানে আমি যেটা ফিল করেছি আর কি ব্যক্তিগতভাবে, যেহেতু একটা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিলাম, তার মানে এই না যে আমি সাহিত্য বুঝতে পারছি না বা সাহিত্যকে আমি ভালোবাসছি না। আমার নিজেরই বছর দুয়েক আগে আমার কাব্যগ্রন্থ বেরিয়েছে, আরও কাব্যগ্রন্থ বেরোচ্ছে। অদ্ভুতভাবে আমি টেকনিক্যাল রাইট আপ যেমন করেছি, তেমনি সাথে সাথে সাহিত্যের সাধনা, সাহিত্যকে বোঝার চেষ্টাও করছি। কিন্তু কি অদ্ভুতভাবে এই কর্পোরেট কালচারটা, আমি কর্পোরেট কালচার নিয়ে বিশেষ কিছু বলতে চাইছি না, কারণ কর্পোরেট কালচারটা একটা বিশাল সাবজেক্ট এবং তার ডেফিনেশন, তার ডিটেলসে যদি যেতে চাই তাহলে অনেক সময় লাগবে। আর সাহিত্য সংস্কৃতি নিয়েও যদি আলোচনা করতে যায় সেটাও একটা বড় বিস্তার জায়গা নিয়ে নেবে, সেই সময়টা এই মুহূর্তে নেই, কারণ আমরা অনেক পিছিয়ে আছি সময়ের দিক থেকে। সুতরাং আমি যেটা বলতে চাইছি কি অদ্ভুতভাবে এই সাবজেক্টটা আমার জীবনের সাথে যেন অনেকটা মিলে গেছে। তার উত্তরটা আমি দিচ্ছি আমার জীবনের ঘটনাটা বলে। প্রায় 3 বছর আগে আমি এই মঞ্চে এসেই কবিতা পাঠ করেছিলাম আমার স্ত্রী যখন হঠাৎ করে মারা যায়, এবং সাডেনলি ক্যান্সারে মানে 4 দিনের ধরা পড়াতে একদম জাস্ট ভ্যানিশ হয়ে যায়। অদ্ভুতভাবে আমি ফিল করলাম সেই সময় যে আমার অবস্থাটা, আমি প্রায় 30 বছর সাহিত্যের থেকে দূরে সরে গিয়েছিলাম। কোনো কবিতা পড়তাম না, কোনো কবিতা লিখতাম না, শুধু কর্পোরেট জগতেই ব্যস্ত ছিলাম। কমপ্লিটলি একটা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবেই ছিলাম, এবং কর্পোরেটের একটা উচ্চ পদে থাকাতে বিভিন্ন মানুষের সাথে আমার যুক্ত হয়েছিলাম। কিন্তু কি অদ্ভুত দেখুন, আমাকে জীবনটা কিন্তু দিয়ে দিল সেকেন্ড জীবনটা, যেটা প্রায় আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, এবং আমাকে শ্বাস নিতে সাহায্য করলো, আমাকে রিফ্রেশ করলো আমার বাংলা সাহিত্য। এই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যেন, এবং আমি কবিতা লেখা শুরু করলাম, যেটা আমি ছাত্র অবস্থায় শুরু করেছিলাম। আমি মুর্শিদাবাদে প্রত্যন্ত গ্রামের ছেলে, সেখান থেকে আমি বিদেশে গেছি, বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু যেটা আমার মনে হয়েছিল সেই সময় যে কবিতাটা শুরু করেছিলাম কলেজে, তখন দেওয়াল লিখন হতো, তখন স্টেশনে স্টেশনে জালির মধ্যে ড্রয়িং সিটের উপরে লেখা হতো। আমি তখন ক্লাস 6-7-এ পড়ি, ইন দ্য ইয়ার অফ 1973-74। তো সেই সময় যেটা ছেড়ে দিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম, সেটা কিন্তু স্ত্রীর মৃত্যুতে অদ্ভুতভাবে সেই আশ্রয়টা আমি নিলাম এবং আমি কবিতা লেখা শুরু করলাম, এবং কবিতার সাথে সাহিত্য সংস্কৃতির সাথে এমনভাবে যুক্ত হয়ে পড়লাম যে আজকে আমার মনে হচ্ছে যেন যে আমাকে ওষুধ দিতে হবে না, আমাকে ডিপ্রেশনের ট্যাবলেট দিতে হবে না, আমাকে কবিতা দিন, আমাকে একটা প্রবন্ধ দিন, আমাকে বাংলা সাহিত্যের চর্চা দিন। এই যে মানুষরা এসে সব বসে আছে, হুল্লোড় করছে, কবিতা নিয়ে আলোচনা করছে, এটা দিন। এই জিনিসটা কিন্তু আমি আবার বাংলার বাইরে গেলে পাই না। সুতরাং এটা আমাকে আশ্চর্যভাবে অক্সিজেন দিয়েছে। সুতরাং কিভাবে বলি যে বাংলা সাহিত্য সংস্কৃতি আর কর্পোরেট সংস্কৃতির মধ্যে বিরোধ আছে। তো কর্পোরেট এবং সাহিত্যের সংস্কৃতি দুটো খুব মজার। প্রথম যেটা কর্পোরেট কি করে, একটা কর্পোরেটের প্রধান কাজ কি? কর্পোরেটের কাজ হচ্ছে তার যে অংশীদার, তার যে শেয়ার হোল্ডার, তাকে মুনাফা দেওয়া।
এটা একদম কর্পোরেটের প্রথম কাজ। আমরা যখন কর্পোরেট চাকুরে হিসেবে কাজ করি তখন এটাই আমাদের এক এবং একমাত্র কাজ, যে আমার যে অংশীদার তাকে মুনাফা দেওয়া, এবং সেই মুনাফা দেওয়ার প্রক্রিয়ায় আমি যতটা ভালোভাবে থাকতে পারবো ততই আমি উপরে উঠবো। এটা কর্পোরেটের নিয়ম। এবার সাহিত্যের ক্ষেত্রে আমরা একটা অন্য পরিমণ্ডলে ঢুকি। ধরা যাক আমি কোনো বাঙালি সাহিত্যিকের কথা বলছি না, আমি বলছি ধরা যাক সালমান রুশদির কথা। সালমান রুশদি যে জায়গায় পেয়েছেন বা তার যে গ্ল্যামার, সেটা কোনো বাঙালি সাহিত্যিক বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারবে না। এবার সালমান রুশদি প্রথম যখন লেখেন একটা অখাদ্য উপন্যাস লিখেছিলেন, অখাদ্য শব্দটা আমি বলছি না, উনি নিজেই বলেন, সেটার নাম হচ্ছে গ্রিমাস। তো গ্রিমাস লেখার পরে উনি বুঝেছিলেন ওনার লেখালেখি হবে না ইত্যাদি প্রভৃতি। উনি তখন কিছুদিন ইংল্যান্ডে একটা কপিরাইটারের কাজ করতেন। তো এবার যা হয়, আবার সেই ভূতটা চাপে লেখার, এবং তখন উনি মিডনাইট চিলড্রেন লিখতে শুরু করেন। তো লিখতে গিয়ে উনি বুঝতে পারেন যে ওনার পক্ষে চাকরি করে লেখা সম্ভব না। তো আমি এই কথাটাই বলতে চাইছি, উনি তখন ওর স্ত্রীকে একটা কথা বলেছিলেন, প্রিপেয়ার টু বি পুয়ার। অবস্থান করি, যেখানে একটা কর্পোরেট সেক্টরে কাজ করি আমি, এবং যেখানে সাহিত্য সংস্কৃতির লোকেদেরকেও দেখতে হয় এবং তার বাইরে কর্পোরেটকেও দেখতে হয়। কর্পোরেট মানে হচ্ছে পরিষ্কার কথা আপনাদের বলি, এটা লজ্জার কিছু নেই, সমস্ত মিডিয়া এবং অন্যান্য যা হাউস আছে যেটা কর্পোরেট সেক্টর, তারা সবাই আসলে বিক্রি করতে চায়। যা বিক্রি হবে, যা বাজারে বিক্রি হয়, তাই তারা বিক্রি করতে চায়। হিন্দিভাষী কবিতার মধ্যে এমন কিছু কবিতা, এমন কিছু লোকজন তারা নিয়ে আসতে পারে বা নিয়ে আসতে চায় যাদেরকে বিক্রি করা যায়। আসলে ওই স্পন্সরশিপ বা ওই কর্পোরেট সেক্টর তারা যে ইনভেস্ট করে তার বিনিময়ে তারা তার 10 গুণ তুলে নিয়ে যাবে, এই চেষ্টাই করে। শ্রমিক বললেন, শ্রমিক একটা জায়গায় কাজ করেন, ভালো কাজ করেন, এবং সেখানে বিরোধটাও বললেন। আমাদের প্রবীরবাবু, তিনি কর্পোরেট সেক্টরে দীর্ঘদিন কাজ করেছেন, কথা বলতে এসেছেন, আজকে আলোচনা করতে এসেছেন, উনি কিন্তু পারফেক্টলি নোট নিয়ে এসেছেন। কর্পোরেট সেক্টর নোট নিয়ে এসে বলবেন কি কি সাবজেক্ট নিয়ে, সেটা নিয়ে একদম পরিষ্কার ওনার ক্লিয়ার ভিশন আছে, ঠিক করা আছে। আমি এই সেক্টরটা বলবো, যে কারণে উনি বিরোধের কথাও বলছেন, উনি তার সঙ্গে বলছেন যে এর মধ্যে সম্পর্কও আছে, মিলও আছে। সত্যি তো বিরোধটা চরম, কেন বিরোধ থাকবে না? সাহিত্য সংস্কৃতি করলে কর্পোরেট সেক্টরের কোনো পেটের ভাত যোগায় না। কর্পোরেট সেক্টরে পেটের ভাত যোগায় যে ইনোভেশনের কথা শ্রমিক বলল, সেই ইনোভেশনটা আসলে যা বিক্রি করা যায়, যা একদম টার্গেটফুলি, শ্রমিক বলেছে টার্গেট ফাইনালাইজ করা যায়, টার্গেট ফুলফিল করা যায়, আসলে সেটা বিক্রির জন্য তৈরি করা যায়। আপনারা যা বই সাহিত্য, আপনাদের মধ্যে অনেকেই এমন আছেন যার বই বা যার সাহিত্য বা যার শিল্প কোনো একটি কর্পোরেট সেক্টর, তার কর্পোরেট সেক্টরে হাত ধরলে বা তার যদি পছন্দ হয়, আপনার যদি সেখানে যোগাযোগ থাকে, তাহলে আপনি চটচড়িয়ে এমনভাবে উঠবেন, এই সাহিত্য সংস্কৃতির জগতে যারা মাফিয়া আছে তাদের কারোকে আপনাদের পছন্দ করতে হবে। আপনাদের বলতে আপনার একটা কবিতা লিখে কবিতাটা কোথায় প্রকাশ হবে, তার জন্য যাদেরকে ধরতে হয় আপনাদের, আমি জানি কাকে কাকে ধরতে হয়, কার কার নাম করা হয়, কার কার কথা বলা হয়, এবং একই জিনিস। কিন্তু কর্পোরেট সেক্টরের বেটার এইটাই, কর্পোরেট সেক্টরে কাউকে ধরতে হয় না। আপনি পারফর্ম করুন, আপনি কাজ করুন, তাহলে আপনার কোনো না কোনো জায়গায় কিছু না কিছু ফল আপনি রিটার্ন পাবেন। হ্যাঁ, হয়তো আপনার যেটা প্রয়োজনীয় টাকা সেটা হয়তো পাবেন না, কিন্তু কিছু হলেও পাবেন। কিন্তু এখানে আপনি যত ভালো কবিতা লিখুন, আপনাকে উঠতে হলে কোনো না কোনো কাউকে ধরতে হবে, এটা তো সত্যি কথা। তো কর্পোরেট সেক্টরের সঙ্গে বিরোধ এখানেই, যে কর্পোরেট সেক্টর বিক্রি করে, টাকা তোলে সাহিত্য সংস্কৃতির। সেই লোকটি যদি কর্পোরেট সেক্টরের সঙ্গে কোনো রকম বনিবনায় আসেন, প্রচুর দেখেছেন আপনারা, প্রচুর লেখক যারা পরবর্তীকালে সিনেমার সঙ্গে যুক্ত, সিনেমা তাদের বই, তাদের গল্প, শ্রমিক বলছে যে যা লিখে হয়তো আমি 1 মাসের, সত্যি তো এরকম প্রচুর লোক আছেন। রূপঙ্কর কয়েকদিন আগে এত ভালো গান গান, তিনি আমাকে বলেছেন যে গত 2017 সাল থেকে, ও পরে বোধহয় ওটা ফেসবুক মা কোথাও দিয়েওছে, যে 2,500 টাকা রোজগার করেছে। আমি গ্যারান্টি দিচ্ছি, রূপঙ্কর যদি কোনো কর্পোরেট সেক্টরে হাত ধরতো, তাদের ডাইমেনশন অনুসারে চলতো, তাহলে ওটা 25 লক্ষ টাকা হতো। কিন্তু আমরা এই বিরোধটা জানি, বিরোধটা বজায় রাখা হয়, এবং তার জন্য দায় বিপক্ষের আছে। যেমন কর্পোরেটের মাফিয়া থাকে, কর্পোরেটেও কিছু সেক্টর থাকে যারা এটাকে কন্ট্রোল করে, যারা মনে করে কাকে তুলবো কাকে তুলবো না।
কবি সাহিত্যিক দেখতে কেমন, কবি সাহিত্যিকের চেহারা কেমন, কবি সাহিত্যিককে কতটা নাম করেছেন আর কতটা তার সাহিত্য থেকে বিক্রি করা যাবে সেটা যেমন সিলেক্ট করা হয়, সেরকম কবি সাহিত্যিকদের মধ্যেও কিছু মাথায় থাকা লোক আছে যারা ঠিক করেন কাকে তুলবেন কাকে তুলবেন না। লেফট ব্রেন, এটা হচ্ছে রাইট ব্রেন। লেফট ব্রেনটা জেনারেলি অ্যানালিটিক্যাল ব্রেন, লজিক্যাল ব্রেন, রাইট ব্রেনটা হচ্ছে ক্রিয়েটিভ ব্রেন। যখন আমরা বাংলা সাহিত্য বা যে কোনো কালচার, মিউজিক, যে কোনো কিছু শিল্প, ক্রিয়েটিভিটি নিয়ে ভাবি, তখন আমাদের রাইট ব্রেনটা বেশি প্রিডমিনেন্ট হয়। আবার যখন আমরা লজিক্যাল কাজগুলো করি, অ্যানালিটিক্যাল কাজগুলো করি, যেটা মেনলি কর্পোরেটে আমরা করি, তখন আমাদের লেফট ব্রেনটা বেশি প্রিডমিনেন্ট থাকে। এখন আমরা যারা লাইফলং মানে আমার 36 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন কর্পোরেট ওয়ার্ল্ড এবং পুরোটাই গভর্নমেন্ট সেক্টর এবং ভারত সরকারে, সেখানে আমি দেখেছি যে আমরা যেরকমভাবে টিউন থাকি, খুব বেশি আমরা রাইট ব্রেনের সুযোগ পাই না, ক্রিয়েটিভ ব্রেনটাকে ইউটিলাইজ করার খুব বেশি সুযোগ পাই না। কিন্তু টাইমটা বার করা কিন্তু ইন্ডিভিজুয়ালের কাজ, টাইম বার করে নিতে হয়, টাইম কেউ কারোকে দিয়ে দেয় না। এতক্ষণ আমরা ছিলাম আজকের শেষ দিনের কবিতা উৎসবের অনুষ্ঠানে। আপনারা দেখলেন এবং বুঝতে পারলেন কবিতাকে নিয়ে, আবৃত্তিকে নিয়ে মানুষের পাগলামো, মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা। জীবন এবং জীবিকার তাড়নায় হয়তো মানুষ সেইভাবে সাধনা করে উঠতে পারে না, কিন্তু কবিতা বা আবৃত্তি যেটাই বলুন, সেটাই মানুষের কাছে একটা ওয়েসিসের মতো, মরুদ্যানে জলাশয়ের মতো। তাই আজ মানুষ সেই জল পান করার জন্য হৈ হৈ করে ছুটে এসেছে এবং এই 5টা দিন ধরে মেতে উঠেছে কবিতা উৎসবে। এপার ওপার 2021 কবিতা উৎসবটি ভারতবর্ষের এমন একটি কবিতা উৎসব যেটা গভর্নমেন্টের দ্বারা পরিচালিত কবিতা উৎসব ব্যতি রেখে প্রাইভেটলি পরিচালিত একটি সবথেকে বড় উৎসব বলে ধরা হয়ে থাকে। আজকে তার শেষ দিন। আমরা অপেক্ষা করব এমনই ভবিষ্যতে আরও কোনো কবিতা উৎসব যেখানে কবিরা এবং আবৃত্তিকাররা এরকমই একটা সুন্দর এবং এরকমই একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম পাবেন, তার আশায় থাকলাম। আমি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, বিটিসি নিউজ বাংলাদেশের ভারতের বিশেষ প্রতিনিধি।